8ই আগস্ট পঞ্চায়েত নির্বাচন। চলুন একটু ইতিহাসে চোখ রাখি। 2014 সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 95% আসনে জয়ী হয়েছিল তৎকালীন শাসক দল বামফ্রন্ট। 2019 সালের নির্বাচনে বর্তমান শাসক বিজেপি 95% আসনে জয়ী হয়েছে, যার মধ্যে 86% আসনে জয়ী হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবার মনোনয়নপত্র প্রত্যাহার শেষে দেখা যায় জেলা পরিষদের 17% আসন, পঞ্চায়েত সমিতির 55% আসন এবং গ্রাম পঞ্চায়েতের 71% আসনে শাসক দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। তাই 8ই আগস্ট ভোট হবে জেলা পরিষদের 96টি আসনে, পঞ্চায়েত সমিতির 188 আসনে এবং গ্রাম পঞ্চায়েতের 1819টি আসনে। আর ত্রিস্তরীয় পঞ্চায়েতের এই আসনগুলো নিজেদের দখলে নিতেই এই মুহূর্তে তৎপর বিভিন্ন রাজনৈতিক দল। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে শাসক ও বিরোধীদের অভিযোগ এবং পাল্টা অভিযোগে রাজ্য রাজনীতি উত্তপ্ত। একদিকে বিগত 5 বছরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বেহাল পরিস্থিতির অভিযোগ করছে বিরোধী দলগুলো, অন্যদিকে শাসক দলের দাবি রাজ্যের সর্বস্তরে উন্নয়ন হচ্ছে এবং সেই উন্নয়ন পৌঁছে যাচ্ছে গ্রাম পঞ্চায়েত স্তরে। তাই এখন প্রশ্ন, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে সেই সব আসনে জয় নিয়ে কতটা আশাবাদী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। গোমতী ও ধলাই জেলার পর আজ আমরা চোখ রাখব উত্তর ত্রিপুরা জেলায়। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলার পরিস্থিতি কেমন তা জানাতে আজ আমাদের সাথে ধর্মনগর থেকে ভার্চুয়ালি জুড়ে গেছেন, প্রযুক্তির সাহায্যে জুড়ে গেছেন বিজেপির উত্তর ত্রিপুরা জেলা সভাপতি কাজল দাস এবং প্রদেশ কংগ্রেস সদস্য চয়ন ভট্টাচার্য। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, নমস্কার। নমস্কার নমস্কার। ভ্যানগার্ডের প্রতিনিধি এবং ভ্যানগার্ডের সমস্ত দর্শক প্রতিনিধিদের আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য ভ্যানগার্ডের কর্তৃপক্ষ, প্রতিনিধি যারা আছেন তাদেরকে আবারও আমি অভিনন্দন জ্ঞাপন করছি। এই মুহূর্তে একটা অবশ্যই আমরা অনুরোধ করব, কাজল বাবু আপনাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আপনার চেহারা কিন্তু দেখা যাচ্ছে না। আপনার মোবাইলটা, হ্যাঁ এবার চেহারাটা দেখা যাচ্ছে, আপনি লাইটের বিপরীতেও বসেছেন। আমরা চেষ্টা করব আপনার অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যেতে ভার্চুয়ালি। এখন প্রথম প্রশ্ন আপনার কাছে আসবো আমি, কাজল বাবু, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যে বহু বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের কলাছড়া ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতেও যতটুকু আমরা শুনতে পাচ্ছি যে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। সঠিক কিনা, আর যদি এমনটাই হয়ে থাকে তাহলে কেন? প্রথমত আপনাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই। আজকে আপনাদের মাধ্যমে গোটা ত্রিপুরা রাজ্যে এই আমাদের ভারতীয় জনতা পার্টি ডেভেলপমেন্ট এবং পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করার মূল রহস্য উঠে আসবে। আমি ভ্যানগার্ড সকল স্তরের যারা আপনারা কর্মীবৃন্দ আছেন, আপনারা এই সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য নমন আমি করছি আপনাদেরকে। আমরা ভারতীয় সংস্কৃতিকে পাথেয় করে, আমরা সেবাই সংগঠনকে পাথেয় করে কাজ করি। অ্যাকচুয়ালি ধর্মনগর বিধানসভা 6টা গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়নি। উত্তর ত্রিপুরায় আমাদের এই যুবরাজনগরে উত্তর গঙ্গানগর একটা গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। আমাদের কদমত কাজল বাবু আপনার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আমরা আপনার ছবি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা ওনারা বলার চেষ্টা করছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন, যে আমরা ধর্মনগর
না কাজলবাবু, আপনি একটা জায়গায় স্থির হলে বোধহয় নিশ্চয়ই ভালো হবে, কারণ আপনার নেটওয়ার্ক যাচ্ছে আসছে। আপনি মোবাইলটা একটা জায়গায় রাখলে আপনার ছবিটা আমরা দেখতে পাবো, আপনার সংযোগটা হয়তো বিচ্ছিন্ন হবে না। আপনি শুনতে পাচ্ছেন এই মুহূর্তে আমাকে? শুনছি দাদা। হ্যাঁ, বলুন বলুন বলুন। তো বলছিলাম, যেটা আমরা আমাদের রাজ্যে যে ডেভেলপমেন্ট বা নরেন্দ্র মোদীর আশীর্বাদে আমরা গত স্বাধীনতার পাক লগ্ন থেকে যেটা ত্রিপুরা রাজ্যের মানে ভাবতে পারিনি, মানে কাজল বাবু, আপনার কথাগুলো আমরা চেষ্টা করছি আপনার কাছে আবার আসবো। কাজল বাবু, আমি আসবো, আপনি একটু ওয়েট করুন। নেটওয়ার্কের এই মুহূর্তে হয়তো সমস্যা হচ্ছে, আপনি একটু ওয়েট করুন। আপনার কথাগুলো আমরা পরে আরেকবার শোনার চেষ্টা করব। আমি চয়ন বাবুর কাছে যাব। চয়ন বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ বলুন। চয়ন বাবু, যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যের মতো আমরা উত্তর ত্রিপুরার দিকেও যদি চোখ রাখি। কাজল বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? কাজল বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? কাজল বাবু, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমরা কিছুক্ষণ পর আপনার কাছে আবার যাবার চেষ্টা করছি। এই মুহূর্তে চয়ন বাবু আমাদের সঙ্গে জুড়েছেন। চয়ন বাবু, একই প্রশ্ন আপনার কাছেও রাখবো, যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যে বহু বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। একই চিত্র উত্তর ত্রিপুরা জেলাতেও আমরা দেখতে পাচ্ছি। কেন হলো এমনটা? কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো শাসক দলের প্রার্থীরা? নমস্কার, আপনাদের মাধ্যমে সমস্ত দর্শক বৃন্দদের নমস্কার জানাচ্ছি। আপনারা তো জানেন যে ভারতবর্ষে বিজেপি কেন্দ্রীয় সরকার, রাজ্য বিজেপি সরকার, এত শক্তি থাকার সুবাদেও এটা নির্বাচনে প্রতিষ্ঠিত হওয়া সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা রাজ্যে ঘোষণা করেছেন 100% আসনে পঞ্চায়েতে বিজেপিকে জয়ী করতে হবে। এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যে এরা অরাজকতা পরিবেশ তৈরি হয়েছে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন বলুন। এবং আপনারা ইতিমধ্যেই অবহিত হয়েছেন, ত্রিপুরার মানুষ, ধর্মনগরের মানুষ, বিজেপি প্রকাশ্যে মাইক লাগিয়ে ঘোষণা করেছে ধর্মনগর 6টি গ্রাম পঞ্চায়েতই যাতে এখানে কোনো বিজেপি ছাড়া অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যাতে না দাঁড়ায়, অন্য কোনো রাজনৈতিক দলের কর্মী নেতাদের হুমকি দিয়েছে। আচ্ছা, যার সুবাদে ধর্মনগরের আমাদের জাতীয় কংগ্রেসের গৌরী বিশ্বাসের বাড়ি আক্রমণ হয়েছে। তার স্বামী হাফ প্যারালাইজড, তার স্বামী আক্রান্ত হয়েছেন, তার ছেলে আক্রান্ত হয়েছে। আমাদের মন্টু সিং রাগলা গ্রামের দুপুরবেলা তার বাড়ি ভাঙচুর হয়েছে, উনি নিজেও আক্রান্ত হয়েছেন। পঞ্চায়েত সমিতির যিনি প্রার্থী দাঁড়িয়েছিলেন পশ্চিম চন্দ্রপুর গাঁওসভায়, তাকে তুলে নিয়ে তার নমিনেশন প্রত্যাহার করিয়েছে। এত শক্তিধর বিজেপি, এত ভয় কিসে? এত ভয় কিসে? বিজেপির প্রতিনিধি বন্ধু যিনি আছেন ওনাকে জিজ্ঞেস করুন যে এত ভয় কেন? রাজ্য সরকার, তার দায়িত্ব হচ্ছে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য। আমরা তো বিজেপির শত্রু না, আমরা বিজেপির প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ। এখানে শত্রু হিসাবে আমাদের জাতীয় কংগ্রেসকে চিহ্নিত করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের বিরোধী দলকে চিহ্নিত করা হয়েছে এবং ত্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, বাড়ি থেকে তুলে নিয়ে অপহরণ করা হয়েছে। ধর্মনগরের ইতিহাস, ত্রিপুরা রাজ্যের ইতিহাস ত্রিপুরার মানুষ জানেন, দেখছেন প্রতিদিন। আমাদের বিজেপির বন্ধু যিনি আমার প্রতিপক্ষ দাঁড়িয়ে আছেন, উনি আমার শত্রু না, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী, উনি একটা দলের প্রতিনিধিত্ব করছেন, কিন্তু আমাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করা হচ্ছে কেন? আমরা তো ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র শক্তিশালী হয় যদি রাজনৈতিক ময়দানে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।
এই দায়ভার শুধু জাতীয় কংগ্রেসের না, হুম প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আরক্ষা দপ্তর, সাধারণ প্রশাসন, তাদেরও দায় আছে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়, যেখানে প্রশাসন একটু সচেতন, প্রশাসন একটু দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করছে, সেখানে বিরোধীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন। আমাদের ধর্মনগরের যিনি পুলিশের অধিকর্তা যিনি আছেন, এসপি মহোদয়, উনি শপথ নিয়েছেন ভারতবর্ষের সংবিধানের নামে। আমরা যখন প্রার্থী দিতে পারছি না, আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিনিধি দল অ্যাডভোকেট ইন্দ্রজিৎ পাল, অ্যাডভোকেট বাসিত খান সহ সেখানে এসপি সাহেবের সাহায্য আমরা চেয়েছি যে আমরা প্রার্থী দিতে পারছি না, হুমকি হচ্ছে বাড়িঘর। এবং শুনলে আপনারা আতঙ্কিত হবেন, আমি রাগনা গ্রামে মন্টু সিং এর বাড়িতে যখন এই আক্রমণ হয়, তার বাড়িতে ফেরার পথে আমার রাস্তা অবরোধ করেছে, আমার নিজের রাস্তা অবরোধ করেছে, গ্রামের মানুষ ছুটে এসে আমাকে রক্ষা করেছে। এই হচ্ছে ধর্মনগরের হাল হকিকত। ওকে, আমি আসবো আপনার কাছে। ধর্মনগরটা আমাদের, আপনারা জানেন যে ভারতবর্ষের রাজনীতিতে আমাদের রাজীব গান্ধী কংগ্রেসকে শক্তিশালী করার জন্য, পুনর্জীবিত করার জন্য লড়াই করছেন। আমাদের রাজ্যেও আমাদের দলের সভাপতি মাননীয় আশিস শাহ গতকাল এসেছিলেন ধর্মনগরে, এবং শ্রদ্ধেয় সুদীপ বর্মনের নেতৃত্বে দিন দিন কংগ্রেস শক্তিশালী হচ্ছে। এবং আপনারা গৌরী বিশ্বাসের বাড়ি, যে বাড়িটা আক্রমণ হয়েছে, আমাদের মন্টু সিং এর বাড়ি আক্রমণ হয়েছে, বহু ঘটনা আসছে। আমাদের আতিকুল ইসলামের বাড়ি আক্রমণ হয়েছে, প্রতিনিয়ত আক্রমণ হয়েছে। চয়ন বাবু, আপনার প্রশ্নের জবাবই আমি এই মুহূর্তে। চয়ন বাবু, আমরা চেয়ে নিচ্ছি আপনি যে প্রশ্ন রাখলেন, বা আপনি যেটা আপনার প্রতিপক্ষ এই মুহূর্তে আর যিনি রয়েছেন বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল বাবু আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। কাজল বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনছি দাদা। কাজল বাবু, আপনি শুনলেন এতক্ষণ চয়ন বাবু কি বলছিলেন অভিযোগ আপনাদের প্রতি। এই যে উনি নাম ধরে অভিযোগ করলেন, গৌরী বিশ্বাস, মন্টুশীল, রাগনা গ্রাম পঞ্চায়েতের কথা উনি বলছিলেন, এবং ভয়ভীতি দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করিয়েছেন, এই অভিযোগ তো প্রথম থেকেই, শুরু থেকেই বিরোধীরা করছিল। পাশাপাশি ধর্মনগরে মাইকিং করে প্রার্থী না দেওয়ার যে বিষয়টি, সে বিষয়টিও কিন্তু উত্থাপন করেছেন এই মুহূর্তে চয়নবাবু। কি বলবেন? কাজল বাবু, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? চলুন, কাজল বাবুর সাথে যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হচ্ছে, উনি ছিলেন আমাদের সঙ্গে। চয়নবাবু, আমি আপনার কাছে আরেকবার যাই। আমরা যদি এই মুহূর্তে যদি প্রচারের দিকে চোখ রাখি, যেহেতু মনোনয়ন প্রত্যাহার শেষ এবং প্রচার শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি সারা রাজ্যেই শাসক দলের প্রার্থীরা এবং বিভিন্ন নেতাকর্মীরা প্রচার অভিযানে নেমেছেন। উত্তর ত্রিপুরায় আপনারা প্রচার শুরু করেছেন? আমরা শুরু করেছি। আমাদের উঠান সভা ধর্মনগর 56 বিধানসভা বাদ দিলে পরে যেখানে প্রশাসন একটু সক্রিয়, আমাদের পানিসাগর ব্লক, আমাদের যুবরাজনগর ব্লক, বাগপাশা ব্লক, কালাছড়া ব্লক এবং কদমতলা ব্লক, সেখানে আমরা প্রশাসন যেখানে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে, সেখানে প্রশাসনের অনুমতি নিয়ে আমরা গতকালকে কদমতলা বাজারে বিশাল সভা করেছি। এখানে মাননীয় ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস শাহ মহোদয় এসেছিলেন, উনিও সবাই ছিলেন, আমিও সবাই ছিলাম। বিরাট সফলতা এসছে। আমরা আশঙ্কা করছি, আমাদের আশঙ্কা হচ্ছে যে ভোটাররা ভোট যদি সঠিকভাবে দিতে পারে, এখানে যদি কোনো বাধা বিপত্তি না আসে, কাউন্টিং হলেও গেলবার উচ্ছৃঙ্খলতা হয়েছে, গেলবার কালাছড়া ব্লকে কাউন্টিং এ উচ্ছৃঙ্খলতা হয়েছে। নির্দল প্রার্থীরা দাঁড়িয়েছিলেন, তারা সঠিকভাবে ভোট গণনা হয়নি, রাত্র 12টার সময় কাউন্টিং হল দখল হয়েছে। এই নজিরগুলো আমাদের ধর্মনগরে আছে। এবং আপনারা তো জানেন আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেসের এআইসিসি সদস্য শ্রদ্ধেয় সুদীপ রায় বর্মন নেতৃত্বে নমিনেশন দিতে গিয়ে উনিও আক্রান্ত হয়েছে। সর্বস্তরে জাতীয় কংগ্রেসের কর্মী নেতারা সেখানে আক্রান্ত হচ্ছেন। এত ভয় কিসের বিজেপি? এত যদি উন্নয়নমূলক কাজকর্ম করে থাকে, তাহলে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, এই অধিকার প্রয়োগ করতে দিচ্ছে না, প্রতিদ্বন্দ্বিতা থেকে ভয় পাচ্ছে না। এই ভয়টা কিসের, কি কারণে ভয় বিজেপি? চয়ন বাবু, আপনার এই প্রশ্নের উত্তর অবশ্যই আমরা
চেষ্টা করছিলাম কাজল বাবু থেকে নেওয়ার, কিন্তু কাজল বাবু এই মুহূর্তে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের বিরুদ্ধে এটা কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, এবং প্রায় সময় কথাটা শোনা যায় যে আপনারা এটা আগেও যখন বামফ্রন্টের শাসন ছিল তখন বামফ্রন্টের যারা কর্মী সমর্থকরা ওনারা ব্যঙ্গ করে বলতেন, আজ যারা বিজেপির কর্মী সমর্থকরা আছে ওনারাও একই কথা বলেন যে কংগ্রেস পরিযায়ী পাখি এবং ভোট এলেই কংগ্রেসের দেখা মেলে। আপনারা সারা বছর আপনাদের কোনো সংগঠন নেই, মানুষের পাশে আপনারা দাঁড়াতে পারেন না। এখন এই যে অভিযোগ করা হয় সেটাকে আপনারা কতটুকু খণ্ডন করতে পারছেন? বা এই বিষয়টা অপপ্রচার। আমরা ত্রিপুরা রাজ্যের জাতীয় কংগ্রেস মানব সেবায় ব্রতী। মানুষের যে দৈনন্দিন সমস্যাগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, আপনারা দেখেছেন আমাদের শাখা সংগঠন, মহিলা সংগঠন, ছাত্র সংগঠন, এই যে ছাত্রদের NSUI, সেখানে ত্রিপুরা রাজ্যে চলুন এই মুহূর্তে চয়নবাবুর সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। মহিলাদের অধিকার নিয়ে আমরা করেছি আপনার জিবি হাসপাতালে করোনার সময় যে ভয়াবহ অবস্থা, তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়াই করেছে এবং মানুষের পাশে ছিল। মানুষের সমস্ত সমস্যা সমাধানের জন্য আমরা মাঠে আছি, মাঠে ছিলাম, মাঠে থাকবো। আগামী দিনে আমরা মানুষের পাশে নিয়ে আমরা লড়াই সংগ্রাম সংগঠিত করব। এবং এটা অপপ্রচার। এই আপনারা জানেন যে গত বিধানসভা নির্বাচনে, উপনির্বাচনে আমাদের মাননীয় সুদীপ রায় বর্মন সভা করতে গিয়ে আক্রান্ত হয়েছে, এবারও আক্রান্ত হয়েছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে আমরা তো মাঠে আছি, মাঠে ছিলাম, মাঠে থাকবো। বিজেপি বলছে এটা আপনাদের দলীয় কোন্দল। আমি ধর্মনগরে একটা বিষয় বলি আপনাকে। ধর্মনগরে হাসপাতালে করুণ অবস্থা, সেখানে শিশু রোগ বিশেষজ্ঞ নেই, মানুষ হয়রানি হচ্ছেন। ধর্মনগর হাসপাতালে পানীয় জলের অব্যবস্থা। চয়নবাবু, বিভিন্ন পঞ্চায়েতে কি কি সমস্যা রয়েছে সেটা আপনাদের কি অভিযোগ রয়েছে সেটা শুনবো, কিন্তু এই মুহূর্তে কাজল বাবু জুড়ে গেছেন। আবার আমরা কাজল বাবুর কাছে আপনার প্রশ্নের জবাবটা একটু চেয়ে নিই। কাজল বাবু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি দাদা, বলুন। হ্যাঁ কাজল বাবু, যেটা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে কেন্দ্রে আপনাদের সরকার, রাজ্যে আপনাদের সরকার, তারপর এত ভয় কিসের, মনোনয়নের জন্য এত বাধা কেন, এবং রীতিমতো মাইকিং করে যাতে কেউ প্রার্থী না দেওয়া হয় সেভাবে হুমকি জারি কেন, এই অভিযোগগুলো তুলেছেন যিনি আজ এই মুহূর্তে কংগ্রেস প্রতিনিধি রয়েছেন চয়ন ভট্টাচার্য, উনি বলেছেন। আপনার প্রতিক্রিয়া? অ্যাকচুয়ালি দাদা, আমি যিনি আজকে আমার সাথে কংগ্রেস থেকে এখানে উনিও আমার দাদা হন। হ্যাঁ, উনিও আমার মানে বয়সে বড়, আমার বড় ভাইয়ের বন্ধু। অ্যাকচুয়ালি উনি জানেন না যে একটা দলের কি আদর্শ থাকা প্রয়োজন, কি নীতি থাকা দরকার, কি উদ্দেশ্য থাকা দরকার। অ্যাকচুয়ালি কংগ্রেস ত্রিপুরা রাজ্যে মানুষের সাথে যে মানে বিগত দিনে আচরণ করেছে বা কমিউনিস্ট কংগ্রেসের যে মিতালিটা হয়েছে, ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা মেনে নিতে পারছে না। ত্রিপুরা রাজ্যের অনেক যুবকের জীবন নষ্ট করেছে কমিউনিস্ট কংগ্রেস। আজকে যিনি বলছেন উনিও বিগত দিনে কোন দলে ছিলেন, আজকে উনি কোন দলে এসেছেন, উনি ওই দলে কি আদর্শ ছিল কমিউনিস্টের মধ্যে আর কংগ্রেসের মধ্যে কি আদর্শ ছিল, ওই যে দলগুলা ওনারা করছেন ত্রিপুরা রাজ্যের মানুষকে, সেটা পরিষ্কার ধরা পড়ে গেছে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে। আজকে ত্রিপুরার মানুষ মানে কংগ্রেস সিপিএমকে ঘৃণা করছে, মানে কোন তিরস্কার করছে যে ওই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, 40 বছর 50 বছর আমাদেরকে ঠকিয়েছে, আমরা তাদের সাথে কেন যাব, আমরা তাদের কথা কেন শুনবো। এই যে বিষয়টা ওনারা স্বীকার করতে চাইছেন না। আপনি খুব সুন্দর একটা কথা ওনাকে বলেছেন যে সারা বছর ওনাদের কোনো সংগঠন নেই, কোনো আদর্শ নেই, কোনো আন্দোলন নেই, কোনো প্রচার নেই, আর ইলেকশন যখন আসবে সাদা পাঞ্জাবি টান থেকে বের করে ওনারা ময়দানে চলে আসবে। দেখা কিন্তু ত্রিপুরার মানুষ মেনে নিতে পারছে না দাদা, মূল বিষয় দেখা না। কিন্তু মূল যেটা প্রশ্ন ছিল আপনার কাছে, যেটা ভয় কিসের, মনোনয়নে এত বাধা কেন মনোনয়ন দাখিল করতে গিয়ে, এবং পাশাপাশি যে মাইকিং করে হুমকি দেওয়া হয়েছে, এটাও একটা ব্যতিক্রমী ঘটনা ত্রিপুরার বুকে যেটা ধর্মনগরে করা হয়েছে, এটাই বা কেন হলো? এটা সম্পূর্ণ ভিত্তিহীন দাদা, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, যেটা মানে কখনো গণতান্ত্রিক দেশে এটা সম্ভব নয়, সম্ভব হবেও না। এটা ধর্মনগরে অ্যাকচুয়ালি যিনি আমাদের স্পিকার আছেন ত্রিপুরা রাজ্যের, উনি প্রতিনিয়ত 365 দিন সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত
মানুষের মরণের জীবনে মানে অন্নপ্রাশনে বিয়েতে প্রত্যেকটা বিষয়ে মানুষের পাশে থাকেন। অর্থাৎ ওনার বিরুদ্ধে কেউ মানে প্রতিদ্বন্দ্বিতা করার মতো মানে মানুষ অ্যাকচুয়ালি এত খুশি ওনার উপর যে বিরোধী সিপিএম কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওনারা মানে তৈরি থাকেন না। অ্যাকচুয়ালি ওনারা বিষয়টারে আর দক্ষিণ গঙ্গানগর গোটা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা হয়নি, আমাদের পানিসাগরে 2-1টা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা হয়নি, আমাদের কদমতলাতে 2-3টা সিটে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি, কালাছড়ার অন্য গ্রাম পঞ্চায়েতে 2-4টা পঞ্চায়েত প্রতিদ্বন্দ্বী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি। সেখানে কি মাইকিং করা হয়েছিল? সেখানে কি বিশ্ববন্ধু সেন স্পিকার সেখানে বাধা দিয়েছিলেন? অ্যাকচুয়ালি তাদের জনবিচ্ছিন্নতা সেটা স্বীকার করে নিতে পারছে না কংগ্রেস সিপিএম। কাজল বাবু, আপনাদের বিরুদ্ধে বলা হয় অভিযোগ যে প্রার্থী ঘোষণার পর দলের একাংশ নেতা কর্মীদের মধ্যে বিক্ষোভ লক্ষ্য করা যায় এবং যারা বিক্ষুব্ধরা, যারা খুশি নন প্রার্থী পদ না পেয়ে, ওনারা দল ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন। তাদের দাবি যে নতুনদের গুরুত্ব দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন যারা দলের জন্য কাজ করে এসেছেন এবং দলের দীর্ঘদিনের কর্মীদের এড়িয়ে গিয়ে নতুনদের প্রার্থী করা হয়েছে। অ্যাকচুয়ালি দাদা, আমরা পার্টি উইথ ডিফারেন্স। আমরা আজকে যারা সংগঠনে আছে ওনারা এইবার প্রশাসনে গেছে, যারা বিগত দিনে প্রশাসনে ছিল ওনাদেরকে আমরা সংগঠনে নিয়ে আসব। অর্থাৎ আমাদের মধ্যে কোনো দ্বিধাবোধ নেই, আমরা প্রত্যেকটা পঞ্চায়েত জয়লাভ করব, আমাদের প্রত্যেকটা মানে পঞ্চায়েত সমিতি জয়লাভ করব, আমরা জেলা পরিষদ জয়লাভ করবো। আমাদের মধ্যে কোনো দ্বিধাবোধ নেই, কোনো গন্ডগোল কোথাও নেই। ওকে, আমি আপনার কাছে আসবো আরেকবার। চয়নবাবু, আপনি শুনতে পাচ্ছেন, আপনি পঞ্চায়েতের যে সমস্যা আছে সেই সমস্যার কথা বলছিলেন, হাসপাতালের কথা বলছিলেন যেখানে পানীয় জলের ব্যবস্থা নেই এবং চিকিৎসক নেই আপনি বলছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ আপনাদের কেন ভোট দেবে এবং কেনই বা শাসক দল বিজেপিকে ভোট দেবে না? যেখানে লড়াই হচ্ছে বা নির্বাচন যেখানে হবে সেখানে আপনাদের উপর ভরসা কেন রাখবে মানুষ? আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব, তার আগে আমার অনুজ প্রতিম কাজল বাবু যে বিষয়টা উত্থাপন করেছে, আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা বা ব্যক্তিগত কোনো দলের প্রতিনিধিকে আক্রমণ করা এটা পছন্দ করি না, এটা আমার নীতি বিরোধী। আমি শুধু কাজল বাবুকে একটা জিনিসই আপনার মাধ্যমে প্রশ্ন করব, যে গেল লোকসভা নির্বাচনের পরে উনাকে বেইল কেন নিতে হয়েছে? উনি কেন থানায় গিয়েছিলেন, কোর্টে গিয়েছিলেন, বেইল কেন নিতে হয়েছে? এই প্রশ্নটা উত্তরটা উনি নিজে খুঁজে বার করুন। ছেলে হিসাবে কাজল বাবু খুব ভালো ছেলে, ব্যক্তি হিসাবে আমার খুব অনুযোগ স্নেহের। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পঞ্চায়েত নির্বাচন, এটা মূলত আমাদের তরুণ তুর্কি প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় প্রয়াত রাজীব গান্ধীর কনসেপ্ট। 1993 সালে গ্রামের মানুষের স্বার্থ চিন্তা করে গ্রামের মধ্যে স্বনির্ভর মানুষকে স্বনির্ভর করা, মানব সম্পদের উন্নয়ন করা, পানীয় জলের ব্যবস্থা করা, পশুপালন কেন্দ্র স্থাপন করা, দুগ্ধ যাতে মানুষ স্বনির্ভর হয়, গ্রামগুলো যাতে স্বনির্ভর হয়, এরকম 8টি বিষয়কে সামনে রেখে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই পরিকল্পনাটা নিয়েছিলেন, যার আইনে রূপান্তরিত হয়েছিল 1993 ইংরেজিতে। এই আইনটা প্রণয়ন হয়েছিল দেশে এবং রাজ্যে। তো সেই সুবাদে আমাদের ত্রিপুরা রাজ্যের এই 7-8 বছরে কয়টা গ্রামের রাস্তা সংস্কার হয়েছে? বেহাল অবস্থা, পানীয় জল, পরিশোধিত পানীয় জল নেই। না, আমরা উত্তর ত্রিপুরা নিয়ে কথা বলছি, আপনি গোটা রাজ্যের কথা বলছেন, আমরা উত্তর ত্রিপুরার দিকে চোখ রাখছি। আজ উত্তর ত্রিপুরার কি অবস্থা? উত্তর ত্রিপুরার বিষয় বলছি। আচ্ছা, পানীয় জল নেই, হাহাকার। আপনারা জানেন গেল বছর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কদমতলা ব্লকে এসেছিলেন, মানুষ রাস্তা অবরোধ করে মুখ্যমন্ত্রীকে দাবি জানিয়েছিল পানীয় জলের ব্যবস্থার জন্য, কিন্তু সেখানে তারা এই প্রস্তাব দিতে পারেনি। আরক্ষা দপ্তর এবং বিজেপির নেতৃত্ব দিয়ে তাদেরকে হটিয়ে দেয়। আজও কদমতলাতে পানীয় জলের সুবন্দোবস্ত নেই। আমাদের যে জায়গায় আমার বাড়ি তার আশেপাশে আপনারা খোঁজ নিয়ে দেখুন, মানুষ পানীয় জল পাচ্ছে না, নোংরা জল আসছে। প্রতিটা গ্রামের মধ্যে এই সমস্যা। আমাদের ধর্মনগরের মধ্যে আপনার মানুষ কথা বলতে পারছে না, তার যে দাবিটুকু বলার মতো সুযোগ নেই, সুবিধা নেই।
একটা দমবন্ধকর অবস্থার মধ্যে ধর্মনগর ওকে চয়ন বাবু, আমরা জলের বিষয়টা একটু জেনে নিই কাজল বাবুর কাছ থেকে, জলের বিষয়টা জেনে নিই ছোট্ট করে। আমরা এক একটা বিষয়ে আসবো, এক একটা বিষয়ে প্রশ্ন অবশ্যই দেখি, না হলে আবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে আমরা আবার কথা বলতে পারবো না। কাজল বাবু, রাস্তা সংস্কারের কথা বলছেন, কোনো রাস্তা সংস্কার করা হয়নি এবং পানীয় জলের ব্যবস্থা খুবই খারাপ এখন। জল এবং বিশেষ করে কদমতলা ব্লকের কথা উনি বলছিলেন, আপনি শুনেছেন উনি কি অভিযোগ করেছেন। এবং সঙ্গে আমি জুড়ে দিই, পানীয় জলে যখন কথা হচ্ছে যে জল জীবন মিশনের আওতায় বিভিন্ন গ্রামে এখন পানীয় জল পৌঁছে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর ত্রিপুরার এই অবস্থা কেন? অভিযোগ আছে যে উত্তর ত্রিপুরায় বোরিং করা হয়েছে ফিল্টার ছাড়া, সে জায়গায় পানীয় জল যদি কোথায় আসেও সেখানেও অনেক জায়গায় আয়রন যুক্ত পানীয় জল, যেটা পানযোগ্য নয়। এখন মানে সেই জলের কোয়ালিটি খুবই খারাপ। এই অভিযোগগুলো কতটা সত্যি এবং চয়নবাবু যেটা বললেন সেটাই বা কতটুকু সত্যি? অ্যাকচুয়ালি দাদা, আমরা আগামী আমাদের 18 সালের আগে ত্রিপুরা রাজ্যে সে সরকার ছিল, সেই সময় 15 থেকে 16% মানে বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ছিল। আমাদের সরকার আসার পর 73 থেকে 78% বাড়িতে এখন পর্যন্ত নলের মধ্যে মাধ্যমে জল জীবন মিশনের মাধ্যমে পৌঁছানো হয়েছে। এবার ডিপার্টমেন্ট ধীরে ধীরে বিভিন্ন প্ল্যান্ট তৈরি হয়েছে, গভীর নলকূপ তৈরি হয়েছে, সেখানে আয়রন রিমুভ প্ল্যান্ট তৈরি হচ্ছে। তো ধীরে ধীরে আমরা যে একদম স্বয়ংসম্পূর্ণ বা একদম মানে সম্পূর্ণ করে ফেলেছি সেটা বলছি না। আমরা 73 থেকে 78% বাড়িতে আমরা অলরেডি পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে নিয়েছি। আর যে 20-25% জল এখনো পৌঁছায়নি, পরিশুদ্ধ পানীয় জল, সেটা আমরা আগামী দিন পৌঁছানোর ব্যবস্থা করছি। কিন্তু সেটা সাথে যদি বিরোধীরা সহমত পোষণ করত, সহযোগিতা করত ডিপার্টমেন্টের সাথে, যেমন আমাদের শুধু দায়বদ্ধতা নয়, ডিপার্টমেন্টের সাথে উনারাও কথা বলতে পারতেন যে ওই পদ্ধতিতে ওইভাবে জলগুলা পৌঁছালে মানুষের আরো স্বাচ্ছন্দ্য হবে, তো তখন আরো বেশি ডেভেলপমেন্টে শক্তি মানে গতি হয়তো তৈরি হতো। কিন্তু ওনারা তো শুধু যে কোনো বিষয় নিয়ে শুধু বিরোধিতাই করেন। রাস্তাও সংস্কার করা হয়নি বলা হচ্ছে, করতে পারেন না, রাস্তাও সংস্কার করা হয়নি বলা হচ্ছে। অভিযোগ আছে এমনও অভিযোগ আছে কাজল বাবু বললে একটা যুগান্তরকারী একটা ঐতিহাসিক বিষয়, যেটা আমাদের সিপিএম জমানায় 25 বছরে মানে NSCICL বা বিভিন্ন SSCL এর মাধ্যমে আমাদের উত্তর ত্রিপুরায় যে 15-20 খানা রাস্তা গত 25 বছর ধরে এত মানে ভগ্ন। চলুন, আবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কাজল বাবুর। কাজল বাবু আবার ফিরে এলে অবশ্যই কথা বলবো। কাজল বাবু, আপনি আবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আপনার, খুব সম্ভবত। শুনতে পাচ্ছেন কাজল বাবু আপনি আমাকে? শুনছি দাদা। তো আমরা সেই রাস্তাগুলো ধীরে ধীরে সংস্কার করে নিচ্ছি। কোথাও এখন দেখুন বৃষ্টি মরশুম চলছে, তো এখন ওনারা বলবেন যে বৃষ্টি মরশুমে এত কারেন্ট যায় কেন? তো বৃষ্টি মরশুমে তো অ্যাকচুয়ালি ঝড় বৃষ্টি হচ্ছে, সেখানে কোথাও কারেন্ট যেতে পারে, রাস্তাঘাট কোথাও খারাপ হতে পারে না। কাজল বাবু, অভিযোগ আছে যে এমনও রাস্তা আপনারা তৈরি করেছেন বা সংস্কার করেছেন যেখানে একজনের সুবিধা হবে সেই রাস্তা করা হয়েছে কোনো গ্রামে, বা অনেকেই যেখানে উপকৃত হবেন এমন রাস্তা করা হয়নি। এটা দলীয় ব্যাপার, যেহেতু ওখানে আপনাদের সমর্থক নেই, তার জন্য আপনাদের কারণে এমন অভিযোগ শোনা যায়, সেগুলো কতটা সত্যি? হ্যালো, হ্যাঁ কাজল বাবু শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন দাদা। আপনাদের বিরুদ্ধে রাস্তা নিয়ে এমন অভিযোগ আছে যে এমন রাস্তা আপনারা তৈরি করেছেন যেখানে একটা পরিবার হয়তো উপকৃত হবে, কিন্তু এমনও রাস্তা আপনারা করেননি যেখানে অনেকগুলো পরিবার উপকৃত হতো, কিন্তু সেগুলো দলীয় কারণে, যেহেতু আপনাদের বিরোধী করে, এমন দল করে সেই পরিবারগুলো, তার জন্য সেই রাস্তা করে দেওয়া হয়নি, এমন অভিযোগ শোনা যায় আপনাদের বিরুদ্ধে। দেখুন ভারতীয় জনতা পার্টি এই নীতিতে বিশ্বাসী নয়, সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ আমরা এই নীতিকে বিশ্বাসই করি না যে বিগত কমিউনিস্ট জমানায় একটা বাড়িতে কোনো কংগ্রেস বা বিরোধী ছিল, তো ওর বাড়ি চক্কর দিয়ে অন্য রাস্তা দিয়ে কারেন্টের কোটি পুঁতে অন্য কমরেডের বাড়িতে কারেন্ট দেওয়া হতো। এই নীতিকে আমরা মানে ধিক্কার জানাই। আমরা ভারতীয় জনতা পার্টি এই ভিত্তিহীন একটা মানে উদ্দেশ্যমূলক যে
মানে বদনাম করার যে চক্রান্ত, সেটাকে আমি ধিক্কার জানাই। কারণ এমন দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে নয়, গোটা ভারতবর্ষে কোথাও কাজ করে না। আমরা সমাজের অন্তিম লোকটার ডেভেলপমেন্ট চাইছি। এখানে সিপিএম কংগ্রেস যে কেউ হতে পারে। কিষাণ সম্মান নিধি আমরা সিপিএম কে না দিতে পারতাম, কংগ্রেসকে না দিলে পারতাম। আমরা গড় যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা সিপিএম কে না দিলে পারতাম, কংগ্রেসকে না দিলে পারতাম। আমরা আমাদের এই নীতিতে বিশ্বাসী নিয়ে আমরা, আমাদের একটা আদর্শ একদম নীতিনিষ্ঠা আছে, সেটাকে আমরা পাথেয় করে কাজ করি। এটা যদি বলে থাকেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ওকে, আমি আসবো কাজল বাবু আপনার কাছে। চয়ন বাবু, আপনি শুনতে পাচ্ছেন? চয়ন বাবু, আপনি শুনতে পেয়েছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাদের ধর্মনগরের একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, জল মিশনের একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনি পরিষ্কার হয়ে যাবেন। ধর্মনগর এই ডিভিশন, জল মিশনের যে ডিভিশনটা আছে, এই ডিভিশনে একটা টেন্ডার করেছে সরলাতে পাইপলাইন লিঙ্ক 65 কিলোমিটার। সমস্ত কদমতলা ব্লক সেখানে 65 কিলোমিটার হবে না। যদিও আমি যখন জিজ্ঞেস করলাম এই মাইনর ইরিগেশন দপ্তরকে, তারা বললো এটা ভুলে টেন্ডার হয়েছে, পুকুর চুরি হচ্ছে। তদন্তকারী, রাজ্যের তদন্তকারী দল এখানে এসেছিল, আরো আসবে। এবং একটা বিষয় স্পেসিফিক বলতে পারি, আমাদের ভাগ্যপুর গাঁওসভায় ইনটেক অয়েল রয়েছে, জল সংরক্ষণের জন্য একটা অয়েল তৈরি করা হয়েছে। সেখানে বিদ্যুৎ নেই, জল নেই, কিন্তু কাজটা হয়ে গেছে। আমাদের ধর্মনগরের যে ওয়াটার সাপ্লাই যেটা আছে, এটা পরিশোধিত পানীয় জল মানুষ পাচ্ছেন না। সেখানে জলকে পরিশোধিত করার জন্য যে মেটেরিয়ালস গুলো, সেইগুলো ঠিকভাবে সাপ্লাই হচ্ছে না। এবং যে ইনটেক অয়েলটা যেটা আছে, তা দিয়ে ধর্মনগরের যে পপুলেশন, এই পপুলেশনে কাভারেজ হচ্ছে না। আচ্ছা, না জল, না স্বাস্থ্য, না পরিকাঠামো, কোনো উন্নয়ন আমাদের ধর্মনগর সহ উন্নয়ন ত্রিপুরা রাজ্যে হচ্ছে না। এটা ধর্মনগরের মানুষ জানেন। এবং এই নির্বাচনকে সামনে রেখে মিথ্যার ফুলঝুরি ছড়িয়ে মানুষকে ভয় ভীতি প্রদর্শন, আমি এটা আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, যদি সুষ্ঠু অবাধ নির্বাচন আমাদের ধর্মনগর বিভাগে হয়, একটা আসনও বিজেপি পাবে না, একটা আসনও পাবে না। এই পাবে না বলেই তাদের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে। এবং আমি অনুরোধ করব আপনাদের প্রচার মাধ্যমে, ধর্মনগরের বিশেষ করে 56 বিধানসভা এলাকায় একটা অরাজকতা পরিবেশ তৈরি হয়েছে এবং এটা বিদ্যমান। এতে বিজেপির যারা কর্মী, সাধারণ কর্মী, তারাও আজকে আক্রান্ত। আপনারা ইতিমধ্যেই শুনেছেন ধর্মনগরের পৌর পিতা যিনি আছেন, উনি অফিসে যাচ্ছেন না, বিভিন্ন বিষয় আছে। এটা নিজেদের মধ্যে এই দ্বন্দ্বগুলো আছে। নিজেদের বিজেপির যারা কর্মী, নেতা, তারাও এই আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না। রাজত্ব আমাদের ধর্মনগরে চলছে। বিরোধীরা তো আক্রান্ত, ঠিক আছে, বিজেপির যারা নেতা কর্মী তারাও আজকে আক্রান্ত। গেল বিধানসভা নির্বাচনের আগে আপনারা জানেন যে মহিলা সমিতির চেয়ারপারসন ছিলেন, উনি আক্রান্ত হয়েছেন। আজকে ধর্মনগরের পৌর পরিষদের যিনি চেয়ারম্যান, আজকে উনার বিরুদ্ধে 21 জন প্রার্থী গিয়ে চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছে প্রত্যাহার করছেন। এরা বিশৃঙ্খল পরিবেশ ধর্মনগরের মধ্যে বিরাজ করছে। এতে ধর্মনগরের কোনো স্বার্থ জড়িত না, ধর্মনগর মানুষের কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দ্বন্দ্ব নয়, দ্বন্দ্বটা হচ্ছে ভাগ বাটোয়ারা নিয়ে। এই অবস্থাটা আজকে ধর্মনগরের মধ্যে আছে। ধর্মনগরের কোনো উন্নয়ন হয়নি। নর্থ ত্রিপুরা মানে কোনো বিষয়ে 1 ইঞ্চিও আমাদের অগ্রসর হয়নি। বামফ্রন্ট আমলে যে অবস্থা ছিল তার থেকে আরো অবনতি হয়েছে আমাদের নর্থ ত্রিপুরা। ওকে, কাজল বাবু শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনছি। কাজল বাবু, অনেক অভিযোগ আপনাদের বিরুদ্ধে। উন্নয়ন তো দূরে থাক, আপনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ। চয়নবাবু বলছেন ভাগ বাটোয়ারা নিয়ে আপনাদের নেতা নেতৃত্বরা ব্যস্ত, নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল, অন্তর্কোন্দল চলছে। পাশাপাশি ভোট সুষ্ঠুভাবে হবে না বলে উনি বলে দিচ্ছেন, কারণ সুষ্ঠুভাবে হলে আপনারা ভোট পাবেন না এবং একটা আসনও পাবে না বিজেপি। অ্যাকচুয়ালি তাদের পরাজয়ের আতঙ্কে উনারা অনেক কিছু বলবেন, এটা আমাদের যায় আসে না, বুঝেছেন? ওনারা, আমি একবার বললাম না, আজকে মানুষের সামনে ওনারা মানে কথা বলতে পারছেন না।
ওরা একটাই জবাব মানুষ দিচ্ছে যে কংগ্রেস সিপিএম কার উদ্দেশ্যে আঘাত হয়েছে, সেই আঘাতটা কার স্বার্থে হয়েছে, কি উদ্দেশ্যে মানুষ গরিব মানুষ বলছে আরে কংগ্রেস সিপিএম নেতারা আজকে মানে চুপসা হয়ে যাচ্ছে, তাদের আয়কে আগামী দিন বিত্তশালী করার জন্য ওনারা একসাথে হাত মিলিয়েছেন। ওটা সাধারণ ভোটারের জবাব, আমাদের কথা নয়। আর যেটা দেখুন ধর্মনগরের বিষয় নিয়ে আমার বড় ভাই কথা বলছেন, অ্যাকচুয়ালি ধর্মনগর মানে যেটা আমাদের স্পিকার যেভাবে পরিচালনা করছেন, আজকে আমাদের পৌরসভার যে বিষয়টি উনি উঠানোর চেষ্টা করছেন বা বাগবাটুরা বলছেন, অ্যাকচুয়ালি ওনারা দীর্ঘদিন থেকে পার্টি করেন, পার্টির মধ্যে যখন পরিবার বড় হবে তার মধ্যে মানে অনেকটা বিষয় বাগবাটুরা যেটা ওনাদের সময়ে হয়তো ছিল, আমাদের ভারতীয় জনতা পার্টির সময়ে বাগবাটুরা কি জিনিস আমরা জানি না, আমরা সেই আদর্শে দীক্ষিত নয়। আর পৌরসভার যে বিষয়টা এটা আইনানুগ যেটা সিস্টেম আছে, ওনারা অনাস্থা আনার চেষ্টা করেছেন, অনাস্থা এনেছেন, জমা দিয়েছেন, সেটা আগামী দিন প্রশাসনের মধ্যে দেখবে। সেটা নিয়ে মানে আমরা এত মাথা কামাচ্ছি না বা এত চিন্তা করছি না যে আমরা পৌরসভা হারিয়ে ফেলবো বা পৌরসভা মানে কংগ্রেস সিপিএম ছিনিয়ে নেবে, এমন কোন চিন্তাধারা মানসিকতা আমাদের নেই। তো ওনারা যেটা নিয়ে ভাবছেন, আজকে মানুষের পাশে 365 দিন কাজ করতে হয়, মানুষের সেবা করতে হয়, মানুষকে ইনশিওর দিতে হয় যে ডেভেলপমেন্ট কাকে বলে। আজকে দেখুন ঘুম থেকে উঠবে যখন একটা গরিব মানুষ, তখন প্রথম শৌচালয়ে যাবে কে দিয়েছে? নরেন্দ্র মোদী দিয়েছে। তারপরে যখন মা রান্না করে যাবে তো ফ্রিতে গ্যাস কানেকশনটা কে দিয়েছে? নরেন্দ্র মোদী দিয়েছে। আবার যখন রান্না করে গিয়ে যখন হাঁড়িতে চালটা দেবে, সেই ফ্রিতে চালটা কে দিয়েছে? নরেন্দ্র মোদী দিয়েছে। আজকে কিষাণ সম্মান নিধি 6,000 টাকা কে দিচ্ছে? নরেন্দ্র মোদী দিচ্ছে। আজকে ত্রিপুরা রাজ্যে ভাতা 2,000 টাকা কে দিচ্ছে? নরেন্দ্র মোদী দিচ্ছে। আজকে কৃষকদের আয় দ্বিগুণ করার যে পরিকল্পনা, এফসিআই মাধ্যমে যে ধান ক্রয় করার যে চিন্তাধারা, নরেন্দ্র মোদী বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে আজকে কৃষকরা ধান বিক্রি করতে পারছে। তো সেই প্রশ্নগুলো আমরা মানুষকে করতে হয় না, মানুষ তাদেরকে করছে যে তোমরা কার উদ্দেশ্যে মানে একসাথে জড়িত মানে মিতালি করছো, সেই জবাবটা ওনারা দিতে পারছে না। ওনারা আমরা নিয়ে নিচ্ছি, অনুষ্ঠানের সময় খুব বেশি নেই কাজল বাবু, এই আপনার এই প্রশ্নটাই জবাব নিয়ে নিচ্ছি চয়ন বাবুর কাছে। চয়নবাবু, আপনাদের দিকে বারবার অভিযোগের আঙুল ওঠে কেন আপনারা বামফ্রন্টের সঙ্গে কিসের ভিত্তিতে আপনারা আতাত করলেন, মানে জোট করলেন, এবং প্রশ্ন এখানে যে আপনারা নীরবে জোট করেছেন পঞ্চায়েত নির্বাচনে মানুষকে ঘুমে রেখে, আপনারা বিধানসভা নির্বাচনে আপনারা জোট করেছেন মানুষকে দেখিয়ে, বিধানসভা নির্বাচনের পর লোকসভা নির্বাচনেও আপনারা জোট করেছেন, রাজ্যে জোট হয়েছে কংগ্রেস সিপিএম এর বা বামফ্রন্টের, কিন্তু কেরালাতে হয়নি। কিন্তু এবার পঞ্চায়েত নির্বাচনে আপনারা নীরবে জোট করেছেন এবং বলছেন মানুষকে ঘুমে রেখে কিন্তু জোট করা হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ শোনা যাচ্ছে। ভারতবর্ষের সংবিধান আক্রান্ত, ভারতবর্ষের গণতন্ত্র আক্রান্ত, যার ফলে গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করার জন্য ভারতবর্ষের এটা সমস্ত বিজেপি বিরোধী সমস্ত দল ঐক্যবদ্ধ হয়েছে। ত্রিপুরা রাজ্যেও আজকে গণতন্ত্র আক্রান্ত, ত্রিপুরা রাজ্যের মানুষ আক্রান্ত। কি স্বাস্থ্য, কি চিকিৎসা, কি কর্মসংস্থান, কি পরিকাঠামো উন্নয়ন কিছুই হচ্ছে না, উল্টো মানুষের উপর হুমকি ধমকি চমকানি এগুলো চলছে। তাকে প্রতিহত করার জন্য বিজেপি বিরোধী সমস্ত দল ত্রিপুরা রাজ্যে গেল বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ হয়েছে। এবং আপনারা জানেন যে ঐক্যবদ্ধর ফলশ্রুতিতে একটা সম্ভাবনা ছিল, এই বিতর্কে আমি আসছি না, এটা বিষয়বস্তু অন্য। আমি শুধু করব যেটা প্রয়োজনে আমাদের রাজ্যটাকে বাঁচানোর জন্য, দেশটাকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আর পঞ্চায়েত নির্বাচনে আমরা রাজ্য ভিত্তিক এমনকি জেলা ভিত্তিক বিভাগ ভিত্তিকও আমরা কোনো জোট করিনি। গ্রাম স্তরের যারা আছেন তারা বিজেপিকে ঠেকানোর জন্য তারা সেখানে কিছু কিছু জায়গায় ঐক্যবদ্ধ হয়েছেন। এটা আবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কংগ্রেস এবং বিজেপির সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। গ্রামের মানুষ প্রয়োজনের তাগিদে তারা ঐক্যবদ্ধ হচ্ছে। তো সেভ আওয়ার ডেমোক্রেটিক রাইট, এটাকে রক্ষা করার জন্যই মানুষ সেখানে ঐক্যবদ্ধ হচ্ছেন গ্রাম স্তরে। এবং এটা প্রয়োজন।
ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের আগে যেমন সমস্ত মানুষ কংগ্রেসে সামিল হয়েছিলেন, কংগ্রেস একটা মহাসম্মেলনে তৈরি করে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করেছিল, অনুরূপ ভাবে ত্রিপুরা সহ গোটা ভারতবর্ষ আজকে আক্রান্ত। আজকে মানুষকে বিভাজনের রাজনীতি থেকে দেশকে রক্ষা করার জন্য জাতীয় কংগ্রেস একটা বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করছে, যার ফলে সবাই ইন্ডিয়ান জোট হয়েছে ত্রিপুরা রাজ্যে। এই কারণে অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। দুটো প্রশ্ন আপনার এই কথার সূত্র ধরে বলছি যে আপনি যেটা বললেন না মাঝখানে, যে রাজ্য স্তরে কেন পঞ্চায়েত নির্বাচনে আপনারা জোট করলেন না, এক যেটা আপনি বললেন যে কিছু কিছু গ্রাম পঞ্চায়েত স্তরে জোট করা হয়েছে, মানে সেটা হচ্ছে নীরবে কংগ্রেস প্রার্থী দিলে সিপিএম দেয়নি, সিপিএম প্রার্থী দিলে কংগ্রেস দেয়নি, সেটা অন্য ব্যাপার। রাজ্য স্তরে কেন করতে পারলেন না, এক। এবং আমার প্রশ্ন যে উত্তর ত্রিপুরা জেলায় যে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে নির্বাচন হবে সে আসনগুলো নিয়ে আপনারা কতটা আশাবাদী? আপনারা ত্রিপুরা রাজ্যের নির্বাচনটা হচ্ছে আমাদের কাছে একটা গণতান্ত্রিক এবং রাজনৈতিক সংগ্রাম। সেই সংগ্রামে কেন্দ্র করে আমরা অল্প সময়ে বেশি সংখ্যক মানুষের কাছে আমরা আমাদের পার্টির বক্তব্যটা পৌঁছে দিতে পারি। তো সেই কারণে আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের ভারতবর্ষের শ্রদ্ধেয় রাহুল গান্ধীজি কংগ্রেসকে পুনঃসংস্কার করার জন্য, পুনর্জীবিত করার জন্য ঐকান্তিক প্রচেষ্টা গ্রহণ করছেন এবং সফল হচ্ছেন। অনুরূপ ভাবে আমাদের রাজ্য শ্রদ্ধেয় আশিস সাহা এবং আমাদের মাননীয় সুদীপ রায় বর্মন প্রতিনিয়ত কি পাহাড় কি সমতলে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য তারা প্রয়াস নিচ্ছেন এবং প্রায় সফলতাও আসছে। অন্যরা কি নিচ্ছেন না চয়নবাবু? অন্য নেতৃত্বরা কি নিচ্ছেন না? কারণ আপনি গোটা অনুষ্ঠানে 3-4 বার ওনাদের দুজনের নাম বললেন, কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব দুজনে, একজন হচ্ছে স্টেট প্রেসিডেন্ট আর একজন হচ্ছে এআইসিসি সদস্য। তাদের নেতৃত্বে জাতীয় কংগ্রেস ত্রিপুরা রাজ্যে শক্তিশালী হচ্ছে। অন্য বহু নেতা নেত্রী আছেন, দুজনে, একজন এআইসিসির মেম্বার, একজন হচ্ছেন দলের সভাপতি, তার জন্যই দুজনের নাম নিচ্ছি। লোকসভা নির্বাচনে একটা আসনে, লোকসভা নির্বাচনে একটা বিধানসভায় শুধু বিরোধীরা লিড পেয়েছে এবং সেটা কিন্তু কংগ্রেসের বিধানসভা কৈলাসহর থেকে একমাত্র লিড পেয়েছে। আপনি সেখানকার জননেতার কথা বলছেন না একবারও? হ্যাঁ ঠিক আছে, উনিও তো আমাদের দলের প্রবীণ নেতৃত্ব, অভিনন্দন। এবং গৌরনগর ব্লকে সংগ্রাম চলছে। বিরোজিৎ বাবু আমাদের দীর্ঘদিনের কংগ্রেসের নেতা, এখনো আছেন, আগামী দিনেও নেতৃত্ব দিচ্ছেন, কেন বলবো না। যেহেতু দুজন কর্ণধার, একজন এআইসিসির মেম্বার আর একজন হচ্ছেন দলের সভাপতি, তার জন্য বলছি চষে বেরিয়েছেন। এবং আমাদের বিরোজিৎ বাবু উনিও রাজনৈতিক সংগ্রামে প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করছেন। নির্বাচন যে আসনগুলোতে নির্বাচন হবে তা নিয়ে আপনারা কতটুকু আশাবাদী? নির্বাচনে আমরা মানুষ ভোট দিতে পারলে, প্রশাসন নিরপেক্ষ থাকলে পরে এবং ভোট যদি সুষ্ঠুভাবে গোনা হয়, বিজেপির বাস্ক খালি হয়ে যাবে। ধর্মনগর উত্তর ত্রিপুরায় বিজেপির বাস্ক খালি হয়ে যাবে। এরা জনবিচ্ছিন্ন, এই জনবিচ্ছিন্ন বলেই মানুষকে ধমকানো, চমকানো, মানুষের ভয় ভীতি প্রদর্শন, এটাই হচ্ছে একমাত্র তার হাতিয়ার এবং প্রশাসনকে কাজে লাগিয়ে এই কাজগুলো করছে। প্রশাসন যদি নিরপেক্ষ হয়, 1 মিনিটও বিজেপি দল দাঁড়াতে পারবে না। ঠিক, আপনার বক্তব্য রেখেছেন, আমরা শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি। ছোট্ট প্রশ্ন কাজল বাবু, আপনার কাছে শেষ প্রশ্ন। বিজেপি কতটুকু আশাবাদী যে আসনগুলো নির্বাচন হবে সেই আসনগুলো জয় নিয়ে বিজেপি বা শাসক দল, আপনারা কতটুকু আশাবাদী? আমার ব্যক্তিগতভাবে আমি বলছি, আমার কাছে যতটুকু রিপোর্ট আছে, আমরা উত্তর ত্রিপুরায় প্রত্যেকটা পঞ্চায়েত আমরা গঠন করব, প্রত্যেকটা প্রদেশ সমিতি আমরা গঠন করব, প্রত্যেকটা জেলা পরিষদ আমরা গঠন করব। অ্যাকচুয়ালি আমার দাদা ভুলে গেছেন 88 থেকে 93 সাল ত্রিপুরা রাজ্যে তৎকালীন এনএসইউ এর কাকুলি রায় কিভাবে নির্যাতিত হয়েছিল, পুলিশের টেবিলে মন্ত্রীরা কিভাবে পাও তুলে
পুলিশ আধিকারিকের সাথে ব্যবহার করেছে, সেই কংগ্রেস আবার ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আনবে মানুষ? মানে অ্যাকচুয়ালি অতীতটা বললে চলবে না, দগদগ করছে ত্রিপুরা রাজ্যের মানুষের অন্তরে কংগ্রেস সম্পর্কে। আজকে বিরোজিত বাবুর কথা মুখে আনতে লজ্জা হচ্ছে, লজ্জা হবে, ওনার চেয়ার থাকবে না বিরোজিত বাবু, বুঝেছেন? ওরা দেখুন কদমতলাতে একটা ঘটনা হয়েছে, ওই দাদাকে বলে রাখবেন অনুষ্ঠানের সময় নেই আর ঘটনা শোনার। কাজল বাবু, অন্য কোনো দিন আমরা অবশ্যই শুনবো। একটা ঘটনা হয়েছে, একটা আদর্শবান কংগ্রেস পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নমিনেশন দিয়েছে, আর ওই লবির কারণে ওকে সিম্বল দেয়নি কংগ্রেস। ওকে 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 কাজল বাবু ভোট পাবে, তারপরেও লবিবাজি করছে। লবিবাজি করে তো ত্রিপুরা রাজ্যের কংগ্রেসটাকে ধ্বংস করেছে কংগ্রেসীরা। কাজল বাবু, অভিযোগ আপনাদের বিরুদ্ধেও আছে। যুবরাজনগর পঞ্চায়েত প্রধান আপনাদের টিকিট না পেয়ে, এবার টিকিট না পেয়ে উনি আবার ওনার পুরনো দল সিপিএম এ ফিরে গেছেন। এখন এরকম অভিযোগ তো প্রচুর আছে। বলছিলাম দাদা, আমরা পার্টি উইথ ডিফারেন্স, আমরা এবার যারা টিকিট পায়নি ওনারা অভিমান বা দুঃখ হতে পারে, কিন্তু পার্টির আদর্শকে আমরা জলাঞ্জলি দিতে পারবো না। যদি কোনো কার্যকর্তা পার্টির আদর্শকে জলাঞ্জলি দেয় তো এটা তার ব্যক্তিগত ব্যাপার, ও গণতান্ত্রিক অধিকার আছে যে কোনো দল করতে পারে, তো সেটার জন্য আমরা সেটা নিয়ে ভাবছি না বা কোনো চিন্তা করছি না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। কাজল বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ সময় দেওয়ার জন্য, খুব কষ্ট করে আপনারা প্রযুক্তির সাহায্যে আজ অনুষ্ঠান করলেন। চয়ন বাবু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, অনেকটা সময় ধরে ধন্যবাদ দাদা, আশীর্বাদ রাখবেন। একদম, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আবারও আমরা অবশ্যই চাইবো ভার্চুয়ালি এভাবে আমরা জুড়ে যাব এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের মতো নেতৃত্বদের সাথে আমরা নিউজ ভ্যানগার্ডে বসে, স্টুডিওতে বসে গোটা রাজ্যের মানুষকে, গোটা দেশের মানুষকে আপনাদের বক্তব্য তুলে ধরবো। আজকের জন্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা ভার্চুয়ালি দেখছিলেন আমাদের সঙ্গে প্রযুক্তির সাহায্যে জুড়ে গেছিলেন ধর্মনগর থেকে বিজেপি নেতৃত্ব কাজল দাস এবং কংগ্রেস নেতৃত্ব চয়ন ভট্টাচার্য। আমাদের ধর্মনগর প্রতিনিধি রূপক দেবনাথ এই গোটা সম্পূর্ণ এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, গোমতীর পর ধলাইয়ের পর উত্তর ত্রিপুরায় আমরা চোখ রেখেছি। আমরা একের পর এক এভাবেই কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলায় এবং বিশেষ করে আমরা এই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে আমরা চোখ রাখছি। তাই 2019 সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের যদি আমরা সেই শাসক বিজেপি 95% আসনে জয়ী হয়েছিল, যেটা বলছিলাম শুরুতেই, যার মধ্যে 86% আসনে জয়ী হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবার কিন্তু গ্রাম পঞ্চায়েত লেভেলে 71% আসনে অলরেডি কিন্তু শাসক বিজেপি জয়ী হয়ে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কিন্তু যে আসনগুলোতে নির্বাচন হবে বিভিন্ন জেলায়, সেই আসনগুলোতে নির্বাচন কেমন হয় সেটা এখন দেখার। কারণ বিরোধীরা কিন্তু এখন থেকেই সংশয় প্রকাশ করছেন যে সুষ্ঠু নির্বাচন হবে না, কিন্তু বিজেপি বা শাসক দল বলছে নির্বাচন সুষ্ঠু হবে এবং মানুষের রায় তাদের পক্ষে যাবে। এখন দেখার যে কটি আসনে নির্বাচন হয় এবং প্রতিদ্বন্দ্বিতা কতটা শক্তিশালী হয়, আর নির্বাচনের আগে প্রচার নিয়ে ভোটারদের কতটা প্রভাবিত করতে পারে বিভিন্ন রাজনৈতিক দল, সেদিকে নজর রাখছি আমরা। তাই দেশ, দুনিয়া ও রাজ্যের সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।